এই সিওড়িতে 21টা ওয়ার্ড আছে, 18টাতে আমরা লিড নিয়েছি। ওনার ওয়ার্ডে আমরা লিড নিয়েছি। দম থাকলে আগামী ইলেকশনে জিতে দেখান। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বীরভূমে এসে ওদের খাতা খোলাও সমস্যা করে দেবো। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বীরভূম আবার রক্তাক্ত। দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির সভাপতি, তিনি একটি সভা করতে গিয়েছিলেন ওই বীরভূমের মাটিতে, এবং সেইখানে বীরভূমের মাটিতে গিয়ে ওই সভা করতে গিয়ে সেখানে সেই সভাতে যারা যাচ্ছিলেন ভারতীয় জনতা পার্টির কর্মী, তাদের রাস্তায় আটকানো হলো, তাদের গুলি ছোড়া হলো, এমনই অভিযোগ। কেন এমন হবে বলুন তো? 2021-এর নির্বাচন এখনো 5টা মাস বাকি, অথচ এখনই গুলিগোলা বেরোবে, এখনই গুলি চলবে। মানুষ ভোট দিতে যাবে কি করে? কদিন আগে তো একটা বিহার নির্বাচন হয়ে গেল, মাত্র কদিন আগে একটা মানুষেরও রক্ত ঝরেছে, একটা বুথও জ্যাম হয়েছে, একজন প্রতিপক্ষকেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। অথচ এই বাংলায় সেটি অবধারিত। গত 1 বছরে একটি বিরোধী রাজনৈতিক দলের 126 জন রাজনৈতিক কর্মী হত্যা হয়েছে, এমন অভিযোগ আমরাও পেয়েছি, আপনারাও জানেন। কেন এটা হবে বাংলায়? শান্ত বাংলাকে ক্রমাগত রক্ত ঝরতে কেন দেখবো আমরা প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে? বীরভূমে একটা সভা করতে গিয়েছিলেন। বীরভূম নাকি অনুব্রত মণ্ডলের গড়, তো অনুব্রত মণ্ডলের গড় বলে সেখানে দিলীপ বাবুরা সভা করতে পারবেন না। দিলীপ বাবুরা সভা করতে গেছেন, সেটা অপরাধ, ফলে স্বাভাবিকভাবেই যা হওয়ার তাই লেলিয়ে দেওয়া হয়েছে গুন্ডাদের, এবং তারা যা কাজ করে তাই করেছে। এবং শেষ পর্যন্ত আজকে পাদপ্রদীপের আলোয় সংবাদ শিরোনামে বীরভূম আবার। আমাদের প্রশ্ন অবিলম্বে, আমাদের প্রশ্ন না, আমাদের সাজেশন, অবিলম্বে নির্বাচন কমিশন এখন থেকেই হস্তক্ষেপ করুন 2021-এর নির্বাচনের আগে। যেদিন নির্বাচনের দিন ঘোষণা হবে সেদিন থেকেই অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হোক। আবার বলছি, দরকার হলে 10টা 20টা অক্সিজেনের সিলিন্ডার জেলখানার মধ্যে রেখে অনুব্রত মণ্ডলকে সেখানে ভরে রাখা হোক। এমন একজন দাগী অপরাধী আসামি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বীরভূম জেলার দায়িত্ব দিয়ে রেখেছেন, এবং তিনি অশান্তির মূল কারিগর। আপনারা জানেন বীরভূমের শান্তিনিকেতন, সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সৃষ্টি যারা ভেঙেছিলেন তার পেছনে এই কারিগর ছিলেন বলে অভিযোগ। সেই অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে আজকে যে ঘটনা ঘটলো তার নিন্দে করার কোনো ভাষা আমরা অন্তত পাচ্ছি না। ঠিক এই কথা বলে আপনাদের আজকে শোনাবো এই বিষয় নিয়ে এবং সামগ্রিকভাবে বীরভূমের রাজনীতি নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন, শুনুন। একটা এমপি সিট জিততে পারলো না, কংগ্রেসের তার আগে গড় ছিল। কংগ্রেস কোথায়? একজন ল্যাংড়া একজন অন্ধ মিলে হাঁটছে কাঁধে হাত দিয়ে। যদি গড় থাকতো, হিম্মত থাকতো, 118টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাকি আছে, ইলেকশন করে দিত। বোঝা যাবে কার বুথ কমিটি আছে, কে কটা লোক দিতে পারে। ইলেকশন আসুক, তার আগে অনেকে ডায়লগ মারে। আমি অনুব্রত বলে দিচ্ছি যে এখানে বিজেপিকে চাই কিনা লোকসভায় আর এখানে প্রমাণ দিয়েছে। এই সিওড়িতে 21টা ওয়ার্ড আছে, 18টাতে আমরা লিড নিয়েছি। ওনার ওয়ার্ডে আমরা লিড নিয়েছি। দম থাকলে আগামী ইলেকশনে জিতে দেখান। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি বীরভূমে এসে ওদের খাতা খোলাও সমস্যা করে দেবো। ওনারা সমস্ত জেলগুলোকে সংস্কার করছেন যাতে কষ্ট না হয়। কি হবে দেখেছেন, যারা ভুবনেশ্বর ঘুরে এসছে, একজন মন্ত্রী হয়তো 1 বছর সেন্ট্রাল জেলে ছিলেন, তার কাছ থেকে অভিজ্ঞতা জেনে নিন কী হয়। সেই অভিজ্ঞতাটা বেশিরভাগ নেতার হবে। 5 স্টারের কালচার তো ওনাদের, জঙ্গলমহলে 5 স্টার হোটেল নেই উনি যেন মনে রাখেন, কারণ লোকে খেতেই পায় না। পান্তা মুড়ি খেয়ে বেঁচে থাকে। আমরা লোকের বাড়িতে ডাল ভাত আর আলু পোস্ত খেয়েছিলাম, সেটা আপনারাও দেখিয়েছেন। কারো যদি চোখের দোষ থাকে, আমার দোষ নেই, সুস্থতে যাক। উনি যদি উন্নয়ন করতেন তাহলে আজকে ওনাকে দৌড়ে গিয়ে খাটিয়ায় বসতে হতো না, বাঁকুড়ায় 3 দিন থাকতে হতো না। উনি কী করেছেন, লোককে ভরসা রাখুন। লোক 2বার বুঝিয়ে দিয়েছেন, পঞ্চায়েতে ওনাকে গোহারা হারিয়েছেন আর পার্লামেন্টেও হারিয়েছেন। আমার মনে হয় যে লাই লজ্জা থাকে আর মিথ্যা কথা যেন না বলেন গিয়ে জঙ্গলমহলে। আমি জঙ্গলমহলের ছেলে, আমি জানি জঙ্গলমহল কী চায়, আর তারা সেটা বারবার বুঝিয়ে দিয়েছে। পরের বার যেন গঙ্গার এপাশে কোনো সিট আশা না করেন। যে জেলার এসপি আর ডিএম টিএমসির অফিসে বসে জ্ঞান শোনেন, তার কাছ থেকে আপনি কী আশা করতে পারেন? বোম বন্দুক তো হবেই। তারা পার্টির কর্মীর মতো, কর্মচারীর মতো ব্যবহার করছেন। টিএমসির মন্ডল প্রেসিডেন্টরা এখানে সব, আর এখানকার ওসিরা সব মন্ডল প্রেসিডেন্ট হয়ে গেছে, আর এসপি এখানকার জেলার প্রেসিডেন্ট হয়ে গেছেন। যে এসপি আসে যদি কথা না শোনে 6 মাসের মধ্যে তার ট্রান্সফার হয়ে যায়। কারণ কি? এখানে তামেদারি করতে হবে কিছু ভ্রষ্ট লোকের, সেটা হতে পারে না। আর এটার জন্য বীরভূমের মানুষ পরিবর্তন চাইছেন, আর সেটা বিজেপি করে দেখাবে। কে ঢাক বাজাবে, কে ধামসা বাজাবে, সেটা মে মাসে আর এপ্রিল মাসে। নির্বাচন যত কাছে আসছে
তত রক্তাক্ত হচ্ছে বাংলা এবং তত মিথ্যে ভাষণ চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং একই সঙ্গে আজকে যখন এই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি তখন আপনারা ইতিমধ্যে জানেন যে তিনি বাঁকুড়াতে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে রাজনৈতিক একটি সভায় ক্রমাগত মিথ্যে কথা বলে গেছেন এবং সেখানে একটি ভারী সুন্দর কথা বলেছেন। কথাটি আমাদের ভালো লেগেছে বলে আপনাদের জানাচ্ছি। সেখানে বলেছেন যে আমি যদি জেলে যাই জেল থেকেও দলকে জেতাবো, অর্থাৎ আমি জেলে যেতে পারি এই সম্ভাবনা তার মনে কাজ করছে। কেন মুখ্যমন্ত্রী গত 9.5 বছর তো এটা বলেননি, আজকে বলছেন কেন? আসলে এত অপরাধী আপনার দলের নেতারা, তারা অনেকেই জেলে গেছেন এবং আগামী দিনেও যাবেন এবং আপনি ভয় পাচ্ছেন কান টানতে টানতে শেষ পর্যন্ত যদি মাথাটা চলে আসে সেই ভয় থেকে এই কথা, বা পরিবারে কেউ প্রিয়জন তিনি জেলে যেতে পারেন কয়লা গরু পাচার কাণ্ডে। আমরা এসব প্রশ্নগুলো আমাদের মনে আসছে বলে বাংলার বার্তা দর্শকদের সামনে রাখলাম। একজন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা কি? আজকের ভাষণটা শুনছিলাম বাঁকুড়ার, লজ্জা বোধ করছিলাম যে এ রাজ্যের অধিবাসী আমরা, এবং মুখ্যমন্ত্রীর ভাষাতেই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছিল যে 2021-এ ফাইনালি তিনি চলে যাচ্ছেন। ফাইনালি চলে গেলে একজন মানুষ যখন বুঝতে পারেন যে আমি ক্ষমতা হারাচ্ছি, তখন মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজটা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ঠিক সেই একই। ফলে স্বাভাবিকভাবে 4 দিন ধরে বাঁকুড়ায় পড়ে রইলেন। ভাবুন তো, 5 থেকে 5.5 কোটি টাকা খরচা হয়ে গেল মুখ্যমন্ত্রীর থাকা উপলক্ষে। বাঁকুড়ার প্রতিনিধি বলছিলেন 10 থেকে 12,000 পুলিশ ডিপ্লয়মেন্ট, তাদের থাকা তাদের খাওয়া 4টে দিন ধরে, হেলিকপ্টারে যাওয়া হেলিকপ্টারে আসা, একাধিক হেলিকপ্টার ব্যবহার করা। তৃতীয়ত হচ্ছে যে 2টি সভা হলো, 2টি প্রায় সরকারি খরচে সভা, লক্ষ লক্ষ টাকা ব্যয়, মঞ্চ তৈরি হলো, তার স্টেজ, তার বসার জায়গার ব্যবস্থা হলো, তার যারা দর্শক তাদের নিয়ে আসার ব্যবস্থা হলো, এমনকি আশা কর্মীদের, সিভিক পুলিশদের তাদের নিয়ে আসার ব্যবস্থা হলো, সারা জেলা উজাড় করে সেখানে টাকা ঢালা হলো। অথচ এই বাঁকুড়ার মাটিতে গরিব মানুষরা এখনো দুবেলা দুমুঠো খেতে পায় না। ঠিক সেই আবহে দাঁড়িয়ে আজকে বাঁকুড়ার সভা হলো, আর ওদিকে দিলীপবাবু সভা করতে গেলেন, সেখানে মার খেলেন বিজেপির কর্মীরা, এবং সেই ঘটনা আপনারা শুনলেন, দেখলেন। আমরা একথা বলে এই মুহূর্তে বাংলার বার্তার দর্শকদের অন্য একটি বিষয় নিয়ে যাব। বিষয়টি একটু আপনারা খেয়াল করে দেখুন আজকের সংবাদপত্র। আপনারা জানেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটি সভা হয়েছে। শুধু বাংলার মুখ্যমন্ত্রী নয়, মানে বাংলার মুখ্যমন্ত্রী ছাড়া আরও বাকি 5-6টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সভা হয়েছে। কী নিয়ে? করোনা মোকাবিলা সংক্রান্ত বিষয় নিয়ে। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন যে মুহূর্তে করোনার টিকা আসবে সেই মুহূর্ত থেকে কীভাবে সেই করোনার ডোজ মানুষকে দেওয়া যাবে তার প্রসেসগুলো করে আপনারা লিখিতভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দিন, প্রসেসটা এগিয়ে রাখছেন। এখন প্রশ্নটা হলো, এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্যরা অনেকেই জানতে চেয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে করোনা টিকা কবে আসবে। প্রধানমন্ত্রী কিন্তু করোনা টিকা কবে আসবেন সেই কথা নির্দিষ্টভাবে বলেননি। যেটি বলেছেন সেটি হচ্ছে খুব প্রাসঙ্গিক। বলেছেন বিজ্ঞানীরা যেদিন ফাইনাল করবেন সেদিনই কিন্তু করোনা টিকা আসবে। আমি এ ব্যাপারে কোনো নির্দিষ্ট দিনের কথা বলবো না। এখন এই কথাটি বলার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পক্ষ থেকে একটা বক্তব্য রাখার চেষ্টা হচ্ছে যে করোনা সম্বন্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোমওয়ার্ক করে আসেননি, অর্থাৎ হোমওয়ার্ক করে এলে করোনার টিকা কবে বেরোবে সেটা নাকি জানানো যেত। আমরা বলবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক কথা বলেছেন, যেদিন বিজ্ঞানীরা দেবেন সেদিন করোনা টিকা বাজারে আসবে। এই কথাটা বলার মধ্যে কোনো অন্যায় নেই। আমরা একটা প্রতিশ্রুতি চেয়েছিলাম, আমরা একটা তারিখ শুনতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। করোনা টিকা কি এমনি এমনি বাজারে তৈরি হয়? আমি ইচ্ছে হলো আমি তৈরি করে দিলাম। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি কোনো রকমে বসবেন না কোনো দিন, কিন্তু কোনো রকমে যদি ওই চেয়ারে বসে পড়তেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হতে ভেবেছেন? উনি বলতেন আমি করিয়ে দিচ্ছি, কোনো না কোনো একটা কোম্পানিকে ধরে বলতেন তোমরা কিছু বাজারে ছেড়ে দাও। যেভাবে করোনা টেস্টিং নিয়ে ছেলে খেলা করছেন ঠিক সেইভাবে করতেন। অর্থাৎ 42,000 থেকে 45,000-এর মধ্যে করোনা টেস্টিং বেঁধে দিয়েছেন গত 1.5 মাসে। 60 জনের মৃত্যু বেঁধে দিয়েছেন গত 1.5 মাসে। আপনারা খেয়াল করে দেখুন, করোনা আক্রান্তের সংখ্যা 3,500 থেকে 4,000 প্রতিদিন, সেটা বেঁধে দেওয়া হয়েছে সরকার থেকে। কোনো দিন 70,000 টেস্টিং হচ্ছে না, কোনো দিন 1 লক্ষ টেস্টিং হচ্ছে না। অথচ বিহার 1,40,000 টেস্টিং করেছে, উত্তরপ্রদেশ 1,76,000 টেস্টিং করেছে, আসাম দিনের পর দিন 1 লক্ষ করে মানুষের টেস্টিং করছে। আর এই রাজ্যে
42 থেকে 45,000, অথচ বিশিষ্ট জনেরা বলছেন এ রাজ্যে মিনিমাম ক্যাপাসিটি আছে 70,000 করোনা টেস্টিং করানোর। 1 লক্ষ মানুষেরও করোনা টেস্টিং করা যেতে পারে পার ডে, করবেন না কেন? মুখ্যমন্ত্রী চাইছেন না, এবং তাই ব্লকে ব্লকে বলে দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সংখ্যার বেশি করোনা রিপোর্ট পাঠানো যাবে না। আপনারা খেয়াল করে দেখেছেন করোনা রিপোর্ট আজকে টেস্টিং হলে আজকে পাওয়া যায়, সেটা 4 দিন বাদে পাঠানো হচ্ছে। তার কারণ সংখ্যাটা একদিনে এর বেশি বাড়তে দেওয়া যাবে না। যেভাবে ডেঙ্গু নিয়ে অসভ্যতা করেছিল, যেভাবে ডেঙ্গু নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্টে সরকার পাঠায়নি, মিথ্যাচারণ করেছিল, তথ্য লুকোনো হচ্ছিল, ডেঙ্গুতে ডাক্তারদের বলে দেওয়া হতো ডেঙ্গু আক্রান্ত হলেও তার রিপোর্টে ডেঙ্গু লেখা যাবে না। এই অসভ্যতার, সামগ্রিক অসভ্যতার মধ্যে আজকে একটি নতুন অসভ্যতা যুক্ত হলো, অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন করোনা টিকার দিন বলেনি, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে ক্রমশ তিনি ক্ষমতা হারাচ্ছেন এবং চলে যাবেন ক্ষমতা থেকে, তার জন্য আচরণ অস্বাভাবিক করছেন। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য, তৃণমূল দলটাকে বাঁচানোর জন্য সংবাদ মাধ্যমের ভূমিকাটাও একটুখানি খেয়াল করে দেখুন। যে সংবাদ মাধ্যমকে আপনারা বিশ্বাস করেন, আনন্দবাজার পত্রিকা আজকে হেডলাইন করলো, আপনাদের হেডলাইনটা আমরা দেখাচ্ছি। যে হেডলাইনে আনন্দবাজার লিখছে টিকা কবে জানেন না প্রধানমন্ত্রী, অ্যাজ ইট যেন প্রধানমন্ত্রী জানা উচিত ছিল। টিকা কবে জানেন না প্রধানমন্ত্রী, কে বলছে? আনন্দবাজার পত্রিকা, সেটি আপনাদের দেখালাম। এরপর আসুন এই সময় পত্রিকা, তারা হেডলাইন টিকা কবে অজানাই, টিকা কবে অজানাই, এই সময় করলো। বর্তমান কি লিখছে? ভ্যাকসিন কবে মমতার প্রশ্নে দিশাহীন প্রধানমন্ত্রী, ভ্যাকসিন কবে মমতা প্রশ্নে প্রধানমন্ত্রী দিশাহীন। এই সংবাদপত্রগুলোর হেডলাইন কি যাবে তার মোটামুটি গাইডলাইন কিন্তু নবান্ন থেকে ঠিক করে দেওয়া থাকে। দিনে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার বিজ্ঞাপনের বিনিময়ে হেডলাইনগুলো ঠিক হয়, ডিরেক্টলি এভাবে নয়। অর্থাৎ কি লিখলে মুখ্যমন্ত্রী খুশি হবেন সেই অনুযায়ী আমি হেডলাইন করবো। এই আনন্দবাজারও করছে, বর্তমানও করছে, এই সময় করছে, সেটি আপনাদের দেখালাম চোখে আঙুল দিয়ে। আমি আপনাদের কাছে, বাংলা বার্তা দর্শকদের কাছে একটা প্রশ্ন রাখছি, একটু বলুন তো। সেটা হচ্ছে টিকা ফাইনাল করবেন বিজ্ঞানীরা, তার একটা প্রসেস আছে। আমি ইচ্ছে করলেই আমি করোনার টিকা ফাইনাল করতে পারবো? আমি তো আর মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সব কিছুই হয়ে যেত। এই রাজ্যে হয়তো করোনাকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী দায়িত্ব দিতেন, লোকাল কোনো তৃণমূল নেতার কোনো একটা ফ্যাক্টরি থেকেই হয়তো করোনা টিকা বেরিয়ে যেত, কিচ্ছু অস্বাভাবিক হয় না। কিন্তু একটা করোনা টিকার একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আমরা শুনছিলাম 6 বছরের আগে কোনো টিকা ফাইনালি বাজারে প্রস্তুত করা যায় না অন্যান্য রোগের ক্ষেত্রে, কিন্তু এটি যেহেতু মহামারী আকার নিয়েছে, সারা পৃথিবীব্যাপী চেষ্টা চলছে। ভেবে দেখুন, সারা পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক আজ পর্যন্ত করোনা টিকা কবে থেকে দেওয়া হবে বলতে পারেনি, কোনো রাষ্ট্রনায়ক। আমেরিকা থেকে রাশিয়া তো করোনার টিকা বার করার জন্য অনেকটা এগিয়ে গেছে, তিনিও বলতে পারছেন না যে অমুক দিন থেকে আমাদের করোনা টিকা দেওয়া শুরু হবে। আমেরিকা পাচ্ছে না, রাশিয়া পাচ্ছে না, এমনকি চীন পাচ্ছে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিতে পারলেন না, গেল রব করছেন। আরে দিতে পারলে তো সব থেকে ভালো হতো। উনি কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী করবেন? রাজনৈতিক নেতারা করোনা টিকা বার করছেন, যে ডেটটা তিনি ফাইনাল বলে দেবেন। সঠিকভাবে বলেছেন, আমরা বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন, যেদিন বিজ্ঞানীরা দেবেন সেদিন থেকে দেওয়া শুরু হবে, বিজ্ঞানীরা দিন নির্ধারণ করবে। আমরা আজকে এই পর্বে আপনাদের একটা ছোট্ট তথ্য দেব। 15ই আগস্ট, আপনার মনে আছে, শোনা গিয়েছিল যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। এই সংবাদ মাধ্যম আনন্দবাজার, বর্তমান এই সময় চিৎকার শুরু করে দিয়েছিল যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জোর করে করোনা টিকা বার করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের একটি গাইডলাইন, এই ধরনের একটি সংবাদ মাধ্যমে সংবাদগুলো বেরোতে শুরু করেছিল যে সরকারের পক্ষ থেকে চাপ দিয়ে টিকা তৈরি করা হচ্ছে। টিকা কি ছেলে খেলা ব্যাপার নাকি? এই জাতীয় টোনটা ছিল। আজকে যখন প্রধানমন্ত্রী গতকাল মুখ্যমন্ত্রীদের নির্দিষ্ট কোনো দিন দিতে পারেননি, তখন সেই সংবাদ মাধ্যমে আবার বলছে প্রধানমন্ত্রী দিশাহীন, দিতে পারছেন না। এই নির্লজ্জ সাংবাদিকতা, স্তুতির সাংবাদিকতা, বিজ্ঞাপন পাওয়ার সাংবাদিকতা, প্রতিদিন 40টা 50টা নীল সাদা রঙের বিজ্ঞাপন পাওয়া, প্রতিদিন 1 কোটি 1.5 কোটি টাকার বিজ্ঞাপন পাওয়ার বাসনা, শুধু মুখ্যমন্ত্রীর তোষণের জন্য, মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার জন্য, তৃণমূলকে তুষ্ট করার জন্য যে প্রক্রিয়া বাংলা সংবাদ মাধ্যম রাখছে, সেটা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় এগুলো দেখতে। আজকে ঠিক সেই পর্বে দাঁড়িয়ে আমরা এই করোনার টিকা নিয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা
এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, কেন বলেছেন, সেটি নিয়ে আমরা একজন বিশিষ্ট ডাক্তার অর্চনা মজুমদারের কাছে গিয়েছিলাম। ডাক্তার মজুমদার কি বলেছেন আসুন বাংলার বার্তায় শুনি। যে করোনা টিকাটা ছেলে খেলা নয়, যে আমার ইচ্ছে হলো একটা মূর্তি তৈরি করতে দিলাম কোমরটুলিতে, বলে দিলাম 15 দিনের মধ্যে মূর্তিটা দিয়ে দিতে হবে এবং সেই মূর্তি নিয়ে আমি ঘরে চলে এলাম 15 দিন বাদে। ব্যাপারটা তা নয়। এটা বহু মানুষের ওপর পরীক্ষার মধ্যে দিয়ে নিরন্তর দিনরাত সারা পৃথিবীতে বিজ্ঞানীরা পাগলের মতো যে প্রতিষ্ঠান আগে করোনা টিকা বার করতে পারবে তার মাথায় শিরোপা উঠবে। ফলে স্বাভাবিকভাবে সারা পৃথিবী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন বাঁচানোর জন্য বিজ্ঞানীরা লড়ছেন। আর সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তার লেজুর ভিত্তি করছেন আনন্দবাজার, বর্তমান এই সময়ের মতো সংবাদ মাধ্যম, যারা করোনা টিকা নিয়ে পর্যন্ত এই অসভ্যতাটা করছেন। আসুন আজকে শুনি ডক্টর অর্চনা মজুমদারের কথা বাংলার বার্তায়। নমস্কার ডক্টর মজুমদার, আমি সন্ময় বলছি। নমস্কার। বলছি কালকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মধ্যে যে বৈঠক হয়েছে ভার্চুয়াল মিটিং, সেই ভার্চুয়াল মিটিং এ আমরা দেখলাম বাংলা সংবাদ মাধ্যম বর্তমান হেডলাইন করলো ভ্যাকসিন কবে, মমতার প্রশ্নে দিশাহীন প্রধানমন্ত্রী। এই সময় হেডিং করলো টিকা কবে অজানাই। আবার আনন্দবাজার হেডিং করলো টিকা কবে জানেন না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা যেদিন বলবেন সেদিনই আমরা নেব। তো এই যে সংবাদ মাধ্যমের ভূমিকা, যে অ্যাজিজ যেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীরও ভূমিকা, অ্যাজিজ যেন প্রধানমন্ত্রী ভ্যাকসিনটা তৈরি করেছেন কিন্তু সেদিন তিনি জানাচ্ছেন না, কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টিকে? দেখুন, এই যে যেই হেডলাইন গুলো বললেন আপনি, রেফার করলেন যে টিকা কবে বেরোবে সেটা প্রধানমন্ত্রী জানেন না। এটা যেমন খানিকটা তাদের এই বিষয়ে, এই টিকা আবিষ্কার এবং টিকা স্টাডি বিষয়ে তাদের যে লিমিটেশন সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার, একটা দিশাহীন বক্তব্য সংবাদ মাধ্যমে যে দায়বদ্ধতা সমাজের এই কোভিড পরিস্থিতিতে, সেই জায়গা থেকে বোধহয় একটু সরে এসছে বলে আমার মনে হচ্ছে। কেন? কারণটা হলো, দেখুন, টিকা পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে মিনিমাম 5, 6, 7 বছর সময় লেগেছে। কোভিড এর যে টিকা আবিষ্কার করার জন্য যে কটা কোম্পানি লেগে আছে, যে কটা জায়গায় হচ্ছে, এবং সেগুলো যারা মার্কেটিং করবে তারা কিন্তু সবচেয়ে দ্রুততম টিকা হলো গিয়ে আমাদের কোভিড এর ভ্যাকসিন। এবং এটা নানান কোম্পানি নানান জায়গায় নানান স্টেজে থমকে গেছে। টিকা আবিষ্কার করাটা একটা টেকনোলজি, যে আমি এই টেকনোলজিকে এই কোভিড-19 এই ভাইরাসটাকে আমি আমার শরীরে রেখে তার আক্রমণ থেকে শরীরটাকে সুরক্ষিত করা, এটা হলো তার উদ্দেশ্য। কিন্তু এটা যখন শরীরে দেবে তাকে ট্রায়াল দিতে হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, তারপরে তাদের আবার রিমোট, ওটা আবার ইমিডিয়েট একটা রিয়াকশন হয়। কিছু রিয়াকশন 6 মাস 1 বছর পরে হয়, কিছু রিয়াকশন আরো পরে হয়। সুতরাং বিজ্ঞান বলে যতক্ষণ না আপনি ফুল ট্রায়াল দিলেন, যতক্ষণ না তার রিপোর্টটা আপনি পুরোপুরি পেলেন, তার আগে এই টিকাটা বের করার নিয়মই নেই। কিন্তু এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে 21 সেঞ্চুরিতে বসে মানুষ যেভাবে মারা যাচ্ছে আর বিজ্ঞান যেখানে দিশাহারা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক প্রধানমন্ত্রী এবং প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের একটা দায়িত্ব যে তার মানুষকে সে কিভাবে কোভিড-19 মৃত্যুর হাত থেকে বাঁচাবে এবং সমাজকে বাঁচাবে। সুতরাং তারা প্রত্যেকেই চেষ্টা করছেন, সব জায়গায় স্টাডিজ হচ্ছে। ইন্ডিয়ান নানান কোম্পানি তারা এগিয়ে এসছে। ধরুন আপনার যেটা না, সবার প্রথমে রাশিয়া বলেছিল, তারপরে তারপরে আমাদের অক্সফোর্ড ভ্যাকসিন যেটা, সেইটা অ্যাস্ট্রাজেনিকা যেটা করলো। ঠিক আছে, বা আমার প্রশ্নটা দিদি এখানে একটু স্পেসিফিক বলছি, সেটা হচ্ছে এটা কি প্রধানমন্ত্রী তৈরি করছেন নাকি? যেভাবে ব্যাপারটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে প্রধানমন্ত্রী শুনুন, প্রত্যেকটা কোম্পানি ট্রায়ালে দিয়েছে। ফেজ 1 ট্রায়াল কেউ আছে, কেউ ফেজ 2 তে আছে, এবং 5টা কোম্পানি ফেজ 3 তে আছে। এবং এই ফেজ 3 ট্রায়ালের রিপোর্টটা যে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তার কোনো লং স্ট্যান্ডিং প্রতিক্রিয়া নেই, তো জানতে সময় লাগে। এবং যেদিনই এই ক্লিয়ারেন্সটা পাবে, কতগুলো টেস্ট করে করে ভাইরোলজির যারা আছেন তারা কতগুলো পরীক্ষা করবেন, যারা যারা এখানে তার নিজের শরীরের উপর টিকা নিয়েছেন তাদের উপরে কতগুলো পরীক্ষা হবে, এবং সেগুলো যতক্ষণ না তার শরীরে সেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে
ততক্ষণ সেই পরীক্ষার আনসারটা পাচ্ছে না। এবং এটা কোন দিন বেরোবে সেটা একমাত্র যেই সায়েন্টিস্ট করছেন এবং যার উপরে ট্রায়াল হয়েছে, যে কোম্পানি এটাকে নিচ্ছে, তাই ফাইনাল বলতে পারছে। প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে তাদের উপর নির্ভরশীল। প্রধানমন্ত্রী জানেন অথচ দিচ্ছেন না, করছেন না, দিশেহারা এইসব বক্তব্যগুলো আমি একেবারেই কোনো দায়িত্ব জ্ঞানহীনের কথা আমি বলবো যে সংবাদ মাধ্যমগুলো মানুষকে এইভাবে বিভ্রান্ত করা উচিত হয়নি। কারণ টিকাটা আসবে, টিকার নিজস্ব কোর্সে যত তাড়াতাড়ি আসতে পারে সেই চেষ্টাটাই করা হচ্ছে এবং তার যে পার্শ্ব প্রতিক্রিয়া বা রিমোট কমপ্লিকেশন সেগুলোর উপর নজর করে যাতে মানুষের সমাজে কোনো ক্ষতি না হয় তার কতখানি সেফটি সিকিউরিটি দেখে, এবং সবচেয়ে বড় কথা তার কতদিন সে হিউম্যান বডিতে কাজ করবে, তারপরে আবার দিতে হবে কিনা, এবং তার চেয়েও বড় কথা যারা নিয়েছে তাদের মধ্যে কোনো আপনি জানেন যে আমাদের অক্সফোর্ড ট্রায়ালের স্টেজ 3-তে আমাদের একটা কমপ্লিকেশন বা রিয়াকশন দেখা গেছিল, তার জন্য জিনিসটা প্রসেসটা আবার ওটা পিছিয়ে গেছে। সুতরাং প্রধানমন্ত্রীর এখানে কোনো রোল নেই। প্রধানমন্ত্রীর দপ্তর জিজ্ঞেস করবেন ভাই আপনারা কোন জায়গায় আছেন, আপনাদের কমপ্লিট কিনা। যতক্ষণ না সায়েন্টিস্টরা সিগন্যাল দেবে প্রধানমন্ত্রী হ্যাজ নাথিং টু ডু। উনি বরঞ্চ মার্কেটিংটাকে অ্যাক্সিলারেট করতে পারেন বা উনি সেই অনুযায়ী দেশের মধ্যে যে ডিস্ট্রিবিউশন সেটাকে ত্বরান্বিত করতে পারে। কিন্তু যেখানে রিসার্চ অ্যান্ড রিপোর্ট, সেখানে তো প্রধানমন্ত্রীকে দোষ দেওয়াটা এবং মানুষকে বিভ্রান্ত করাটা যে সংবাদ মাধ্যমগুলো করেছে আমি তো সেটা মানি না, এবং সেটা আপনিও তো নিশ্চয়ই বুঝবেন, যে কোনো লেম্যান বুঝবে। অনেক ধন্যবাদ ডক্টর মজুমদার, অনেক ধন্যবাদ।